আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের গ্রিনহাউস ইফেক্ট, সিএফসি ও অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ আসমাউল বিশ্বাস, প্রভাষক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। প্রথমেই জেনে নিব গ্রিনহাউস কি। আক্ষরিক অর্থে গ্রিনহাউস বলতে সবুজ ঘর বোঝায়, কিন্তু আবিধানিক অর্থে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি? শীত প্রধান দেশে তাপমাত্রা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এত কম তাপমাত্রায় শাকসবজি চাষ চলে না। কাচের ছাউনিযুক্ত ঘর তৈরি করে এর মধ্যে সবুজ সবজি চাষ করা হয়। সবুজ উদ্ভিদের ওই কাচের ঘরকে গ্রিন হাউস বলা হয়। গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করে। এটি কিরূপে সম্ভব হলো? এখন আমরা দেখব এই কাচ নির্মিত ঘরে কিভাবে আশেপাশের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও কাচ নির্মিত ঘরের মধ্যে কিভাবে টেম্পারেচারটা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়। সেটা হলো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। এখানে একটা কাচ নির্মিত ঘর দেখা যাচ্ছে। সূর্য থেকে আলোক রশ্মি আসছে। দৃশ্যমান আলোর সব তরঙ্গ গ্রিন হাউস এর কাচকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে। অর্থাৎ সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসে এর মধ্যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য কম থাকার জন্য এই কাচ নির্মিত ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। এখন ভূপৃষ্ঠে দৃশ্যমান আলোর তরঙ্গ দ্বারা উত্তপ্ত হয়। এর মধ্যে এই আলোর তরঙ্গ দ্বারা উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার পর বৃহৎ তরঙ্গযুক্ত, অর্থাৎ যে আলোটা শোষিত হলো, শোষিত হওয়ার পরে যে আলোটা থেকে যায়, এই আলোর শক্তিটা কমে আসে। এই আলোর শক্তিটা যখন কমে আসে তখন শক্তি কম হওয়ার জন্য এদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। যখন এদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, অর্থাৎ বৃহৎ তরঙ্গযুক্ত ইনফ্রারেড আইআর রশ্মি বিকিরিত হয়। এই আইআর রশ্মি কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। যখন এই আইআর রশ্মি কাচ ভেদ করে বাইরে যেতে পারে না, তখন এই আলোক রশ্মিগুলো ভেতরেই আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ ভেতরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এখন আমরা দেখব এই গ্রিন হাউসের সাথে আমাদের পৃথিবীর সম্পর্ক কি। আমাদের পৃথিবীও এই গ্রিন হাউসের মতন কাজ করে, অর্থাৎ সবুজ ঘরের মতন কাজ করে। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। এখানে আমাদের পৃথিবী, এই পৃথিবীর উপরে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার রয়েছে, এই সূর্য থেকে আলোক রশ্মিগুলো আসছে। এখন বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোস্ফিয়ারের নাইট্রোজেন, অক্সিজেন, ওজনের অণুর সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড ও H2 অণুগুলো থাকে। এই অঞ্চলকে পৃথিবীর গ্রিন হাউস বলা হয়। বিষয়টা আমি আরেকবার বলি। সূর্য থেকে আলোক রশ্মি আসছে, এই বায়ুমণ্ডলের উপরি স্তরে যে হোমোস্ফিয়ার আছে, এই হোমোস্ফিয়ারের নাইট্রোজেন, অক্সিজেন এবং ওজনের পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড, H2 অণুগুলো থাকে। এই অঞ্চলটাকে বলা হবে গ্রিন হাউস। এখন বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, H2 যে অণু থাকে, এই অণুগুলো পোলার হওয়ায় এদের কার্বন এবং অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন দ্বিপোল যুক্ত হয়, অর্থাৎ ডাইপোল যুক্ত হয়। যখন এই কার্বন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনটা ডাইপোল যুক্ত হয়, তখন নাইট্রোজাস অক্সাইড, তখন এরা বিকিরিত আইআর রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে। আমি আবারও বলি, দেখি, এই সূর্যালোক থেকে, সূর্যালোর যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর দ্বারা, বায়ুমণ্ডল দ্বারা এই আলোক রশ্মিগুলো শোষিত হয়। কিছু পরিমাণ আলোক রশ্মি বিকিরিত হয়ে যায়। তাছাড়া অন্য যে আলোক রশ্মিগুলো থাকে সেগুলো কম শক্তি সম্পন্ন হয়, কিন্তু তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকার জন্য এই আইআর রেঞ্জের মধ্যে পড়ে। এই বেশি তরঙ্গ বিশিষ্ট আইআর তরঙ্গগুলো এই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে যে দ্বিপোল থাকে বা ডাইপোল থাকে, এই ডাইপোল মোমেন্টের পরিবর্তন করে এবং শক্তি শোষিত হয় এই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন বন্ধন দ্বারা। যখন এই শক্তিগুলো শোষিত হয়, তখন এরা বিকিরিত আইআর রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে এবং কার্বন ডাইঅক্সাইড, H2 দ্বারা শোষিত তাপ পুনরায় বিকিরিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এরূপ তাপমাত্রা আরও বেড়ে যায়। গ্রিন হাউসের তাপমাত্রা বৃদ্ধির
এটাই কারণ। এখন আমরা দেখে নিই এই গ্রিন হাউস গ্যাস কারা। এই গ্রিন হাউস গ্যাস শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এবং H2O না, কার্বন ডাইঅক্সাইড এবং H2O এর পাশাপাশি মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি, ওজোন এগুলো গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে থাকে। এখন আমরা দেখব গ্রিন হাউসের ক্ষতিকর প্রভাব। গ্রিন হাউসের ক্ষতিকর প্রভাবগুলোর মধ্যে রয়েছে অন্যতম পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের বরফ গলে যায়, সমুদ্র জলতলে উচ্চতা বৃদ্ধি পায়, তাছাড়া রোগের প্রকোপ বৃদ্ধি পায়, বাস্তুতন্ত্রের বিনাশ ঘটে, আবহাওয়ার প্রকৃতির পরিবর্তন ঘটে, এছাড়া ফসলের ক্ষতি হয়ে থাকে। তাছাড়া রয়েছে বনাঞ্চল ধ্বংস হবে, পানীয় জলের সংক্রমণ হবে, বন্যজন্তুর সংখ্যা হ্রাস পাবে, মানুষের আবাসস্থলে সংকট হবে, বিশ্বজুড়ে খাদ্যাভাব প্রকট হবে, স্থান বিশেষ কোথাও খরা আবার কোথাও বন্যার প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই যথাসম্ভব গ্রিন হাউস গ্যাস হ্রাস করার জন্য সবার চেষ্টা করা উচিত। এখন আমরা দেখব সিএফসি কি। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন, যার সাধারণ নাম হলো ফ্রেয়ন। নিম্ন কার্বন সংখ্যা বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনের হাইড্রোজেন যদি ফ্লোরিন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগটা হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রেয়ন। বিভিন্ন সিএফসির নাম, সংকেত ও ব্যবহার দেখি। প্রথমেই দেখি সিএফসি 11। সিএফসি 11 এর সংকেত CFCl3। এটা ব্যবহার হয় নরম ফোম, গাড়ির সিট, ফ্রিজার, স্প্রে ক্যান, রেফ্রিজারেটর ইত্যাদিতে। সিএফসি 12 ব্যবহৃত হয় কঠিন প্লাস্টিক, ফোম, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটরে। সিএফসি 12 এর সংকেত হলো CF2Cl2। সিএফসি অন 113। সিএফসি 113 এর সংকেত হলো CF2Cl। এগুলো সাধারণত গ্রিজ, গ্লু ও বিভিন্ন ইলেকট্রিক সার্কিটের সোল্ডার ধুয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এখন আমরা দেখব এই সিএফসির ক্ষতিকর প্রভাব। ক্ষতিকর প্রভাব দেখার আগে আমরা জানব এই সিএফসি গ্যাসগুলো কি ক্ষতি করে। সিএফসির গ্যাসের ক্ষতিকর দিকগুলো জানার আগে আমরা জানব সিএফসি গ্যাস কি ক্ষতি করে। ওজোন স্তরকে ক্ষয় করে দেয়। তাহলে ওজোন স্তরকে জানার আগে আমাদের জানতে হবে ওজোন কি। ওজোন গ্যাস তৈরি হয় যখন সূর্যালোক রশ্মি যখন অক্সিজেনের উপর আপতিত হয়, যখন সূর্যের ইউভি রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকে আপতিত হয়, তখন অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন দুটি ফ্রি রেডিকালে পরিণত হয়। এই অক্সিজেন ফ্রি রেডিকাল বা মুক্তমূলক অক্সিজেনের উপর আঘাত করে অক্সিজেনকে এই O2 এর উপর আঘাত করে O2 কে ভেঙে এরা এই O আর এই O2 মিলে O3 উৎপন্ন করে। এই O3টাই ওজোন। এই O3 গ্যাসগুলো পৃথিবীর উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে অবস্থান করে একটা লেয়ার তৈরি করে। এই লেয়ারটাকে বলা হয় ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারের কাজটা কি? সূর্য থেকে যখন অতি ক্ষতিকর বেগুনি রশ্মি আসে তখন এই ওজোন লেয়ার কর্তৃক এই অতি ক্ষতিকর বেগুনি রশ্মিগুলো বাধাপ্রাপ্ত হয়। যদি কোনো কারণে অর্থাৎ সিএফসি গ্যাসের কারণে, ক্লোরোফ্লোরোকার্বন সহ এরকম বিভিন্ন গ্যাসের কারণে এই ওজোন গ্যাসগুলো বিক্রিয়া করে এই ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে চক্রাকারে বায়ুমণ্ডলের উপরে গভীর স্তর সৃষ্টি করে শত বৎসর ধরে পৃথিবীর প্রাণীকুলের ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রেখেছে। ওজোন স্তরে ওজোন এবং অক্সিজেন গতিশীল সাম্যাবস্থায় থাকায় এই ওজোন স্তরের ঘনত্ব বেশি থাকে। কিন্তু যখন এই ওজোন গ্যাস সমূহ, যখন এই সিএফসি গ্যাস সমূহ এই ওজোন স্তরকে ক্ষয় করে দেয় তখন সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি পৃথিবীতে, যখন ক্ষতিকর বেগুনি রশ্মিগুলো পৃথিবীতে আসে তখন পৃথিবীর প্রাণীকুলের জন্য বেঁচে থাকার ক্ষেত্রে হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এখন আমরা দেখব ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়। উদাহরণস্বরূপ আমরা CFC12 কে ব্যবহার করি। CFC12 অর্থাৎ CF2Cl2 যখন CFC12 এর উপর ফোটন আলোক শক্তি আপতিত হয়, যখন CFC12 এর উপর আলোক শক্তি আপতিত হয় তখন এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকাল উৎপন্ন হয়। দুই ধরনের ফ্রি রেডিকাল উৎপন্ন হয়। এই ক্লোরিনের ফ্রি রেডিকালটা তখন ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে এই ওজোন গ্যাসকে ভেঙে দেয়। এক পাশে থাকে O2
আরেক পাশে থাকে ClO ডট। অর্থাৎ এই ClO ডট পাত্রের মধ্যে আর এই ClO ডট আরও এক অণু ClO ডটের সাথে যুক্ত হয়ে ClOO Cl উৎপন্ন করে। এই ClOO Cl এর ক্ষেত্রে এই ClOO Cl এর মধ্যে যে OCl বন্ধন আছে, এই বন্ধনের সুষম বিভাজনের ফলে আবার Cl ডট উৎপন্ন হয়। এই Cl ডট পুনরায় প্রথম থেকেই অর্থাৎ এই দ্বিতীয় ধাপ থেকেই বিক্রিয়া করা শুরু করে। আবার দেখি এই ClOO ডট এই যৌগটাও এই ফ্রি রেডিকালটাও ভেঙে যে Cl ডট উৎপন্ন করে। অর্থাৎ যখন এই প্রক্রিয়াটা শুরু হয়, এই প্রক্রিয়াটা যখন শুরু হয়ে যায় তখন এই প্রক্রিয়ায় বারংবার এই ফ্রি রেডিকালগুলো উৎপন্ন হয় এবং এই প্রক্রিয়াগুলো চলমান থাকে। এই প্রক্রিয়াকে এর জন্য বলা হয় চেইন রিয়াকশন বা চেইন বিক্রিয়া। এখন দেখি এই ওজোন স্তর ক্ষয়ের জন্য আর কি কি পদার্থ দায়ী। CFC গ্যাস, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, হ্যালোন সম, BCF ইত্যাদি ওজোন স্তর ক্ষয় করে। এই ওজোন স্তর ক্ষয়কারী পদার্থকে যথাসম্ভব হ্রাস করে পৃথিবীকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এরপর দেখি অ্যাসিড বৃষ্টি কি। অ্যাসিড বৃষ্টি হলো যে বৃষ্টির পানিতে অ্যাসিড থাকে তাকে অ্যাসিড বৃষ্টি বলে, সহজতার একটা সংজ্ঞা। আবার সংজ্ঞায় বলা যায় যে বৃষ্টির পানিতে pH এর মান 5.6 এর কম থাকে তাদেরকে অ্যাসিড বৃষ্টি বলে। এছাড়া বলা যায় যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এই গ্যাস সমূহ যখন জলীয় বস্তুর সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড বায়ুমণ্ডলে অবস্থান করে। যখন বাষ্প ঘনীভূত হয়ে পৃথিবীতে চলে আসে তখন এই অ্যাসিড সহ এই বৃষ্টিগুলো ভূপৃষ্ঠে আপতিত হয়, তখন সেই বৃষ্টিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। এখন আমরা দেখব এই অ্যাসিড বৃষ্টি কিভাবে উৎপন্ন হয়। অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে প্রধানত যে গ্যাসটা দায়ী সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড সাধারণত তৈরি হয় রাবার ও সালফার শিল্প কলকারখানা থেকে। এখন তাছাড়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট থেকে নাইট্রোজেন ও সালফারের অক্সাইড নির্গত হয়। নাইট্রোজেন ও সালফারের অক্সাইড যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট থেকে উৎপন্ন হয় এরাও অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাছাড়া সালফিউরিক অ্যাসিডের শিল্প কলকারখানা থেকে সালফার ডাইঅক্সাইড নির্গত হয় এবং জেট বিমান ও সুপারসনিক বিমান থেকে নাইট্রোজেন মনোঅক্সাইড গ্যাস নির্গত হয়। এই গ্যাস সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এখন আমরা দেখব বিক্রিয়া সমূহ। কার্বন ডাইঅক্সাইড H2O বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। আমরা যদি কয়লার দহন করি, কয়লার দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কারণ আমরা জানি কয়লার প্রধান উপাদান কার্বন। এই কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। তাছাড়া সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড যে উৎপন্ন করে, এই সালফারও কিন্তু কয়লায় থাকে। কয়লার প্রধান উপাদান কার্বন হলেও কয়লার মধ্যে সালফারও থাকে। যখন কয়লাকে দহন করা হয় তখন সালফারও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই সালফার ডাইঅক্সাইড আরো অধিক পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এই সালফার ট্রাইঅক্সাইড জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তাছাড়া নাইট্রোজেন ডাইঅক্সাইড H2O অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যা অ্যাসিড বৃষ্টির জন্য। এখন আমরা দেখব অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার। অ্যাসিড বৃষ্টির ফলে বনভূমি ধ্বংস হয়ে যায়, কারণ এই উদ্ভিদকুলের জন্য একটা নির্দিষ্ট মাত্রার pH দরকার। যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন সেই pH এর মানটা হ্রাস পায়। pH এর মানটা হ্রাস পেলে এখানে উদ্ভিদ বাঁচতে পারে না। তাছাড়া পুকুর খালবিলের পানির pH কমে যায়, ফলে মাছ ও জলজ উদ্ভিদ মরে যায়। সবুজ বনভূমি ধ্বংস হয়ে যায়। ধাতু দ্বারা নির্মিত সেতু, জাহাজ ও যানবাহন প্রভৃতি অ্যাসিড বৃষ্টিতে ক্ষয়প্রাপ্ত হয়। ধাতু দ্বারা নির্মিত সেতু, জাহাজ ও যানবাহন প্রভৃতি অ্যাসিড বৃষ্টিতে ক্ষয়প্রাপ্ত হয়। দালান কোঠার ক্ষারীয় যৌগের সাথে অ্যাসিড বৃষ্টির ক্রিয়ার ফলে দালানের ক্ষয় ঘটে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী। তাই সামুদ্রিক ইকোসিস্টেমের উপর পড়েছে এর সরাসরি। কিভাবে প্রতিকার করা যায়? অ্যাসিড বৃষ্টির প্রতিকার। অ্যাসিড বৃষ্টি হবার পর পানিতে এবং কৃষি জমিতে যদি চুন অথবা চুনাপাথর ছিটায় তাহলে
অ্যাসিডের সাথে এই চুন বা চুনাপাথর ক্ষারীয় উপাদান বিক্রিয়া করে তাকে প্রশমিত করে দেয়, অর্থাৎ অ্যাসিডের ক্ষতিকর দিকটা তখন প্রশমিত হয়। ট্রোপোস্ফিয়ারকে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড গ্যাস মুক্ত রাখতে হবে, তাহলে অ্যাসিড বৃষ্টি হবে না। এবং শিল্পক্ষেত্রে এফজিডি প্লান্ট ও মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার যদি ব্যবহার করি, তাহলে নাইট্রোজেনের অক্সাইড গ্যাসকে বিজারিত করে এবং শিল্পক্ষেত্রে এফজিডি প্লান্ট ও মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে নাইট্রোজেনের অক্সাইড গ্যাসকে বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করা যায়। আমরা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসসমূহ যথাসম্ভব উৎপাদন হ্রাস করার ক্ষেত্রে মনোযোগী হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।